শোবিজ দুনিয়া লুকোনো রহস্য, মঞ্চের আড়ালে সত্য আর জনপ্রিয় নাটক সিনেমার ট্রেন্ডিং এর তালিকা এবং মিউজিকের উত্থান পতনের সব খবর নিয়ে আমি আনিকা ইবনাথ হাজির হয়েছি স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডের আজকের বিশেষ আয়োজনে। কোলাহলের শহরে প্রতিদিন হাজারো ট্রেন আসে যায়, কিন্তু সেই ট্রেনগুলোর মাঝেই জন্ম নেয় কিছু গল্প যেগুলো কেউ শোনে না। তেমনই একটি গল্প নিয়ে তৈরি সিনেমা চাইল্ড অব দ্য স্টেশন, যা মুক্তির আগেই দর্শক এবং সিনেমা প্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। এ নিয়ে বিস্তারিত জানবো শুরুতেই। রেল স্টেশনকে কেন্দ্র করে বেড়ে ওঠা এক শিশুর জীবন সংগ্রাম, স্বপ্ন আর বাস্তবতার টানাপোড়েন তুলে ধরা হয়েছে এই সিনেমায়। সমাজের প্রান্তিক এক চরিত্রের চোখ দিয়ে দেখানো হয়েছে কঠিন বাস্তবতা, যেখানে ভালোবাসা, বেঁচে থাকার লড়াই এবং আশার গল্প একসঙ্গে এগিয়ে চলে। চাইল্ড অব দ্য স্টেশন শুধু একটি শিশুর গল্প নয়, এটি আমাদের চারপাশের অসংখ্য অদেখা জীবনের প্রতিচ্ছবি। আমাদের সবচেয়ে বেশি দরদ থাকে তার প্রতি, শিশুদের প্রতি, কিন্তু দেখা যায় কি শিশুরা থাকার জায়গা নেই, থাকার ছাদ নাই, খাওয়ার খাদ্য নেই, ও এইসব জায়গায় অনিরাপদ যখন দেখি তখন তো নিজেদেরও খারাপ লাগে। এবং আমাদের দেশে এটা এখনো বর্তমান আছে। তো তাদেরকে নিয়ে যখন কাজ হচ্ছে, তখন আমাকে যখন গল্পটা অফার করা হলো, তখন আমি ভেবে চিনতে ভাবলাম না, এইসব শিশুদের নিয়ে কাজ করা উচিত। চাইল্ড অব দ্য স্টেশন নির্মাণ করছেন আমাদের গুণী ডিরেক্টর জাফর আল মামুন স্যার, আর আমার সাথে খুব ভালো একজন গুণী অভিনেতা কাজ করছেন ইমতিয়াজ বর্ষণ ভাইয়া। এখানে আমি মৌখান আছি। তো সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা গল্প, যেহেতু স্টেশনের বাচ্চাদের নিয়ে গল্প নির্মাণ করা হচ্ছে, সো দর্শকরা অনেক পছন্দ করবে আমি আশা করছি। এবং ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা। সো দর্শকদের বলতে চাই যে সবাই মিলে পরিবার নিয়ে সিনেমাটা যখন রিলিজ হবে, সবাই এসে সিনেমাটা দেখবেন। সিনেমাটির চিত্রনাট্য এবং নির্মাণ শৈলীতে বাস্তবধর্মী আবহ বজায় রাখার চেষ্টা করা হয়েছে, যা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। আমার এখানে ক্যারেক্টারের নাম হলো, আমি ডক্টর আবির, আমি একটা ডক্টরের ক্যারেক্টার করছি। আর এর আগে ডক্টরের ক্যারেক্টার করার পর আমার এখানে একটা চ্যালেঞ্জিং আছে, বিকজ অফ এই গল্পটা এত স্ট্রং, বিকজ অফ আমার মনে হয় একটু টিপিক্যাল কমার্শিয়াল মুভিতে যেমন হিরো হিরোইন বেইজ একটা মুভি গল্প হয়, এটা একদমই ভিন্ন গল্প টাইপের। সো আমার ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং। যতগুলো ছবি করেছি তার মধ্যে 3-4টে ছবিতে নেগেটিভ ক্যারেক্টার করেছি, তার মধ্যে 2টো ছবি রিলিজ হয়েছে। আর এই গল্পের ক্যারেক্টারটা মানে নেগেটিভ, বাট মানুষ আমাকে দেখলে বুঝতে পারবে না যে আমি একটা নেগেটিভ চরিত্রের মানুষ, যে আমি যে কতটা ভয়ঙ্কর। এই গল্পের দৃশ্যগুলো দেখলে মানুষ চমকে যাবে যে এত ভালো একটা ভদ্র মানুষ, সে কি করে এই কাজটা করতে পারে। ময়না আজমেরীর উপন্যাস অবলম্বনে সানি আলম এবং গাজী ফারুকের সংলাপে সিনেমাটি পরিচালনা করেছেন জাফর আল মামুন। আসলে এই সিনেমায় অনেক মেসেজ রয়েছে। তার মধ্যে হলো মূল মেসেজ যে আমাদের দেশে যে অবহেলিত শিশু, বৃদ্ধ যারা রয়েছেন, রাস্তায় ঘুমায়, স্টেশনে ঘুমায়, তাদের জীবনযাপন স্টেশনেই বা রাস্তায়, এদেরকে কিভাবে পুনর্বাসন করে এদের শিক্ষিত করে সুন্দর জীবনে ফিরিয়ে আনা যায়, এটাই হলো আসলে মূল মেসেজ এই সিনেমাটা। এই ছবিতে মিউজিক ডিরেকশন দিয়েছে বেলাল খান, সুর করেছেন বেলাল খান, আর যারা কণ্ঠ দিয়েছে বেলাল খান, পড়শি, কোনা। রাজনীতিবিদ দ্বারা দর্শক রয়েছেন, তা আপনাদের জন্য আমার একটাই আমরা বাংলা কন্টেন্ট করি, বাংলা সিনেমা করি, ওয়েব সিরিজ করি, এগুলো সবই আপনাদের দেখার জন্যই করি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের কাজগুলো দেখবেন, দেখে ভালো লাগলে ভালো বলবেন, মন্দ লাগলে মন্দ বলবেন, কিন্তু আমাদের কাজগুলো দেখেন। জিটিভিকে আমি ধন্যবাদ জানাই। আর দর্শকদের বলবো যে বেশি বেশি আমাদের বাংলা সিনেমা দেখবেন, বাংলা সিনেমাকে ভালোবাসবেন, মৌলিক গল্পের সিনেমা দেখবেন। খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চাইল্ড অব দ্য স্টেশন। মুক্তির দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যে সিনেমাটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা তৈরি হয়েছে। বাংলাদেশে জাপানি ফ্যাশনের ছোঁয়া আরো ঘনিয়ে আসছে, আর তার সঙ্গে যোগ হলো হাবিব ওয়াহিদের স্পর্শ। জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী জাপানি লাইফস্টাইল অনুপ্রাণিত আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড মাইগ্লো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। নয়ন তুলে সোনা বন্ধু চাইলো যাহার পানে, মন্ত্র ছাড়া করে জাদু, মন্ত্র ছাড়া করে জাদু, দুই নয়নের বানে রে
আমার বন্ধু মহাজাদু জানে। প্রিয় ফ্যাশন ব্র্যান্ড মাইক্লো আনুষ্ঠানিকভাবে সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে রবিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাবিব ওয়াহিদ বলেন, আমি সবসময়ই নিজস্ব স্টাইল এবং পছন্দের পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার ম্যাক্সিমাম সময় দিনের মধ্যে কাটে হচ্ছে স্টুডিওতে, এবং খুব বেশি অন্য জায়গায় যাওয়ার সুযোগ হয় না কাজের কারণে। সো আমি আসলে ওই কমফোর্টেবল ক্লোদিংটাই প্রেফার করি সবসময়। অনুষ্ঠানে হাবিব ওয়াহিদ নতুন গানের খবর দিতে গিয়ে বলেন, কায়া এবং হেলালের সঙ্গে নতুন দুটি সিঙ্গেল ট্র্যাক শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে। কায়ের সাথে একটা গানের কাজ চলতেছে, হেলালের সাথেও একটা চলতেছে। হেলাল হচ্ছে যে ওই যে মায়া গান, কায়া তো গেছে কৃষ্ণ অ্যালবামটা, আর মায়া অ্যালবামে ছিল হেলালের ইন্ট্রোডাকশন। সো কাজ চলতেছে, ওই দুজনের সাথে দুইটা সিঙ্গেল গানের কাজ চলতেছে, এবং ওগুলি ফোক গান। যেহেতু আমি গান ছাড়া অন্য কিছু করি না, সুতরাং বর্তমান সময়ে আমি স্টুডিওতে নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছি। নিয়মিত অডিও গান প্রকাশের পাশাপাশি সিনেমার গান নিয়ে কাজ করছি। তো আমি বিশ্বাস করি এটা, যে একটা না একটা সময় মানে গান অবশ্যই মানে সবসময় শোনার বিষয়ই ছিল, এবং এটা আবার ভবিষ্যতে ওই দিকেই যাবে, এটা আমি পার্সোনালি ফিল করি। এছাড়াও উপস্থিত ছিলেন মাইক্লো বাংলাদেশ লিমিটেডের পরিচালক AHM আরিফুল কবির। আমাদের এটা একটা জাপানিজ লাইফস্টাইল ইন্সপায়ার্ড ব্র্যান্ড, যেটা আমরা শুরু করেছিলাম 2023 নভেম্বরে। বেস্ট শপিং এক্সপিরিয়েন্স দিয়ে কিভাবে কাস্টমারকে বেস্ট ভ্যালুটা আমরা প্রোভাইড করতে পারি, সেটাই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে। হেড অব মার্কেটিং ইয়াসির সাবাব সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সবসময় মাইক্রো চেষ্টা করে কাস্টমারদের নিয়ে কাজ করার জন্য, কাস্টমারের ভাবনা নিয়ে কাজ করার জন্য। তো এই সুবাদেই মাইক্রো এগিয়ে যাচ্ছে। নাট্যদল আরশিনগরের চতুর্থ প্রযোজনা সিদ্ধার্থ মঞ্চে ফিরেছে আবারও গত 24 জানুয়ারি। এটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে চলছিল এই নাটকের প্রদর্শনী পর্ব। নিয়ে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। গৌতম বুদ্ধের আরেক নাম সিদ্ধার্থ হলেও হেরহাম হেসের সিদ্ধার্থ গৌতম বুদ্ধ নয়। তোমাদের প্রার্থনা মঞ্জুর হলো, আমাদের দলে তোমাদের স্বাগত জানাই। নাটকের গল্পে দেখা যায় ব্রাহ্মণ কুমার সিদ্ধার্থ পিতার অমতে ঘর ছাড়ে, সন্ন্যাস গ্রহণ করে। দীর্ঘ 3 বছর সন্ন্যাস ব্রতের কঠোর সাধনা, আত্মনিগ্রহ, উপবাস, দৈহিক নির্যাতনের পর সন্ন্যাস ত্যাগ করে। এরপর সৌভাগ্য হয় বুদ্ধের সাক্ষাৎ লাভ এবং উপদেশ শোনার আশ্চর্য অভিজ্ঞতার। গোবিন্দ, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমার জীবন নিয়ে আমি কি করব। অতি সত্বর আমি এই সন্ন্যাস জীবন ছাড়ব। কিন্তু বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ না করে পথে বেরিয়ে পড়ে সিদ্ধার্থ। পথে দেখা হয় নগরের শ্রেষ্ঠ বারাঙ্গনার, পরিচয় হয় নতুন এক জীবনের সাথে। গার্লদের পটিয়েছিলে বুঝি, কিন্তু কাল তো তোমার খুব দায়িত্বে ঢাকা ছিল। প্রচণ্ড ভালো লেগেছে, প্রচণ্ড কষ্ট ওরা করেছে, যে এফোর্ট দিয়েছে, যে সাধনা করেছে, সেটা অভিভূত আমরা দেখে। সিদ্ধার্থ নিয়ে হচ্ছে অনেক দিন ধরে আমরা বসেছি, গ্রুপ স্টাডি করেছি। এরপর যখন প্রথমবারের মতো সিদ্ধার্থ মঞ্চে আসে, যারা প্রধান চরিত্রগুলো করছেন তাদেরকে নিয়ে স্যার 10-12 দিনের ক্যাম্প করেছে। তারপরে হচ্ছে আমাদেরকে নিয়ে মাসের পর মাস আমরা ছোটোখাটো যে বিষয়গুলো আছে যেগুলো নাটকের সৌন্দর্য বৃদ্ধি করে সেগুলো নিয়ে স্যার বসেছেন, মিউজিক নিয়ে, আলো নিয়ে কাজ করেছেন। তো অনেকটা সময়ের ব্যাপার। আমি এই নাটকটার একদম শুরু থেকেই, আমার থিয়েটারের জার্নি তো অনেক দিনের, প্রায় 15 বছর হতে চললো। সিদ্ধার্থ নাটকে আমরা 4 জন মিলে সিদ্ধার্থর চরিত্রটা করি। সিদ্ধার্থর 4টা বয়স আমরা দেখি এই নাটকের মধ্যে। তো আমি একদম শেষের যে পরিণত বয়সটা, ওই বয়সের চরিত্রটা করি আমি। জার্মান সাহিত্যিক হেরমান হেসের উপন্যাস সিদ্ধার্থ অবলম্বনে নাটকটি নির্দেশনা দিচ্ছেন রেজা আরিফ। উপন্যাসের নাট্যরূপ দেন তিনি। গৌতম বুদ্ধের যে ব্যক্তিগত জীবনটা আমরা জানি না, বা আমরা আমাদের আড়ালে আছে, অনেকটা সেই ব্যক্তিগত জীবন, বুদ্ধের ব্যক্তিগত জীবনটার সাথে হেরমান হেসে তার কিছু কল্পনা মিশিয়ে গল্পটাকে সাজিয়েছেন বা উপন্যাসটাকে সাজিয়েছেন। ফলে এখানে আমরা দেখি যে এমন একটি যুবক সিদ্ধার্থ, যে গৌতম বুদ্ধের বাণী দ্বারা, গৌতম বুদ্ধের মর্ম কথা দ্বারা অনুপ্রাণিত, একই সাথে গৌতম বুদ্ধকে চ্যালেঞ্জ করে। হ্যাঁ, পারফর্মাররা ভীষণ পরিশ্রম করেছে,
আপনারা তো দেখেছেন এটা খুব শ্রমসাধ্য একটি প্রযোজনা, ফলে এই শ্রম মানে ভীষণ রকম পরিশ্রম তারা করে এবং তারা খুব ধ্যানস্থ হয়ে মগ্নতার সাথে এই প্রযোজনাটি করে। তারা ভীষণভাবে ধন্যবাদ প্রাপ্য, অন্ততপক্ষে আমার পক্ষ থেকে। মঞ্চে অভিনেতাদের দৃষ্টিনন্দন কোরিওগ্রাফি, কম্পোজিশন এবং আলোর অপূর্ব ব্যবহার মুগ্ধতা ছড়ায় মুহুর্মুহু। আলোকচিত্র নিয়ে টানা 16 দিনের উৎসব চলছে ঢাকায়, নাম ছবি মেলা। 16 জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হয়েছে এই উৎসব, চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। 11তম আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব দৃক পিকচার লাইব্রেরি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট যৌথভাবে 2000 সাল থেকে আয়োজন করে আসছে। 2 বছর পর পর এই উৎসবের আয়োজন করা হয়। এবারের আসরটি 11তম। 16 দিন ব্যাপী এবারের উৎসবের সংস্করণে পুনর্ভাবধারার আলোকে 5টি মহাদেশের 18টি দেশ থেকে 58 জন অংশগ্রহণকারী একত্রিত হচ্ছেন। একক ও দলীয় প্রদর্শনীগুলোর পাশাপাশি আয়োজনে থাকছে আর্টিস্ট টক, প্যানেল আলোচনা ও লেকচার। উৎসবের শিক্ষামূলক মাত্রাকে সমৃদ্ধ করার লক্ষ্যে 6টি কর্মশালা থাকবে। উৎসবে 3টি একক প্রদর্শনী সহ মোট 9টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এটা দেখে মনে হয়েছে যে আসলে আমরা বাংলাদেশকে যেভাবে দেখি, এই স্পেসিফিক ইভেন্টটার মাধ্যমে আমরা বাংলাদেশকে আসলে একটা নতুনভাবে দেখতে পারবো, যখন বাইরের মানুষদের সাথে বাংলাদেশের এবং প্রত্যেকটা দেশের একটা মানে আমরা যে কেউই ভিন্ন না, এই জিনিসটাই আমি আসলে এখান থেকে, দ্যাট ইজ দ্য মিনিং that I added to my life. ছবি দেখলাম, এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ঘটনার পার্সপেক্টিভ থেকে ছবি দেওয়া হয়েছে। অবশ্যই ভালো লেগেছে এবং আমি প্রতি বছরই প্রায় ছবি মেলাটা দেখার চেষ্টা করি। এবারের আয়োজনটা আমাদের ছবি মেলার অন্যতম বড় আয়োজন এবং এবারের আমাদের যে থিমটা আছে সেটা হচ্ছে নামকরণ করা হয়েছে রিইম্যাজিন, রিফোকাস, ন্যারেট, এভরিথিং, মানে সব কিছুকেই আরেকটু অন্যভাবে দেখা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ছাড়াও প্রদর্শনী চলছে বাংলাদেশ জাতীয় জাদুঘর, অলওয়েজ প্রসেস দ্য ঢাকা, দৃক পাঠ ভবন এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। বিশ্বসঙ্গীত ও হলিউডের গ্ল্যামার আইকন জেনিফার লোপেজ এবার নাম লেখাতে যাচ্ছেন ভারতীয় সিনেমায়। বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির আসন্ন আন্তর্জাতিক থ্রিলার ফাইটে দেখা যাবে এই মার্কিন সুপারস্টারকে। সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করে ভক্তদের হৃদয়ে দাগ কেটে চলছেন বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। 12 ফেল খ্যাত এই নায়ক জিতেছেন জাতীয় পুরস্কার, এবার নাম লেখালেন হলিউড সিনেমায়। শোনা যাচ্ছে এই সিনেমাটিতে থাকবেন জেনিফার লোপেজ, তবে ক্যামেরার সামনে অভিনেত্রী হিসেবে নয়, বরং নিজের জাদুকরী কণ্ঠ দিয়ে সিনেমার মূল থিম সং অ্যানথেম গেয়ে দর্শকদের মাতাবেন তিনি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই বিগ বাজেট সিনেমাটি মূলত ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় নির্মিত হচ্ছে। সিনেমার প্রধান আকর্ষণ হিসেবে জেনিফার লোপেজ যে গানটি গাইবেন তা ইংরেজি ও স্প্যানিশ উভয় ভাষার সংমিশ্রণে তৈরি হচ্ছে। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। থ্রিলারটির শুটিং শুরু হয়েছে অনেক বছর আগে থেকেই। দক্ষিণ আমেরিকার মনোরম লোকেশনে ইতিমধ্যেই সিনেমার 90% কাজ সম্পন্ন হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, ইংরেজি ও স্প্যানিশ ভাষার মূল সিনেমাটি তৈরি হলেও বিশ্বব্যাপী দর্শকদের কথা মাথায় রেখে এটি আরও 21টি ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে। রাজার রাজা আসছে, অপেক্ষা শুধু সময়ের। কথা হচ্ছে বলিউডের কিং খান শাহরুখ খানের। গত বছর থেকেই শাহরুখ ফ্যানদের মধ্যে তার নতুন সিনেমা নিয়ে উন্মাদনার পারদ চড়েছিল। বাদশার জন্মদিনে এসেছিল প্রকাশ্যে এই সিনেমার টিজার। বলা যায় তার জন্মদিনে নিজের ভক্তদের রিটার্ন গিফট হিসেবেই দিয়েছিলেন শাহরুখ খান। সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে।
বলিউড বাদশা শাহরুখ খান যে কয়েক বছরের মতো এবারও আলোচনা যেই রাখবেন এটা যেন বলার অপেক্ষা রাখে না। চলতি বছর একের পর এক চমক উপহার দেবেন তিনি। বছরের শুরুতেই ভক্ত অনুরাগীরা পেলেন বড় খবর। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো তার আসন্ন বহুল আলোচিত সিনেমা কিং এর মুক্তির তারিখ। যদিও আগেই জানানো হয়েছিল এই সুপারস্টারের আগামী সিনেমা কিং 2026 সালে মুক্তি পাবে, কিন্তু সিনেমাটির মুক্তির দিনক্ষণ নিয়ে জল ঘোলা হয়েছিল। অবশেষে সিনেমা মুক্তির দিন সামনে এলো। চলতি বছরের শেষের দিকে বড় পর্দায় আসছে কিং। গত শনিবার সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান ঘোষণা করে জানান বড়দিন উপলক্ষে 24 ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই বহু প্রতীক্ষিত সিনেমাটি। এদিন শুধু সিনেমা মুক্তির দিনক্ষণই প্রকাশ্যে আনেননি বলিউড বাদশা, সঙ্গে সিনেমার এক ঝলক সামনে এনেছেন। এর আগে কিং এ শাহরুখের লুক প্রকাশ্যে এসেছিল, এবার একেবারে অ্যাকশন অবতারে ধরা দিলেন তিনি। এই সিনেমায় শাহরুখের সঙ্গে থাকতে পারেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান এবং অভয় ভার্মা। জানা গেছে অভিষেক বচ্চনকে দেখা যাবে সিনেমার মূল ভিলেনের চরিত্রে। আরশাদ ওয়ারসিও থাকবেন বিশেষ একটি ভূমিকায়। একটি অদ্ভুত কিন্তু মানবিক প্রেমের গল্প, যেখানে বিপদের মাঝেও তৈরি হয় আবেগের সংযোগ, আর সেখান থেকেই জন্ম নেয় রোমান্টিক কমেডির টান টান মুহূর্ত। হলিউডে আসছে নতুন রোমান্টিক কমেডি থ্রিলার সিনেমা আনটোল্ড হোম ইনভেশন রোম্যান্স। সিনেমাটি পরিচালনা এবং অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জেমস বিগস। এ সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। You mind just confirming your name for the report? Kevin. Just Kevin? আনটাইটেলড হোম ইনভেশন রোম্যান্স কমেডি আর থ্রিল, তিনটি ধারার ভিন্নধর্মী মেলবন্ধনে জেসন বিগসের নতুন সিনেমা ইতিমধ্যেই শোবিজ অঙ্গনে তৈরি করেছে কৌতূহল। এই সিনেমার গল্প ঘুরে দাঁড়িয়েছে এক অপ্রত্যাশিত পরিস্থিতিকে ঘিরে। একটি হোম ইনভেশন বাড়িতে অনুপ্রবেশের ঘটনা থেকে শুরু হয়ে ধীরে ধীরে গল্প মোড় নেয় রোম্যান্স আর হালকা থ্রিলের দিকে। ভয়, হাসি আর ভালোবাসার মিশেলে ভিন্নধর্মী এক সম্পর্কের গল্পই তুলে ধরা হয়েছে এই সিনেমাটিতে। সিনেমাটির মুক্তির তারিখ হিসেবে 2026 সালের মাঝামাঝি সময়কে লক্ষ্য করা হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। তবে এখনো নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি। সিনেমাটি তুলনামূলক কম বাজেটের প্রজেক্ট। হলিউড সূত্র অনুযায়ী এই সিনেমাটির নির্মাণ খরচ আনুমানিক $50 থেকে $70 লাখ মধ্যে বলে ধারণা করা হচ্ছে, যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করা হয়নি। হ্যান্ড টু হ্যান্ড ফাইট আর কমেডি বিটের দ্রুত কাট নিয়ে হলিউডে আসছে শক্তি আর হাসির এক বিস্ফোরক মেলবন্ধন। একই পর্দায় মুখোমুখি হচ্ছেন জেমস মোমোয়া আর ডেভ বাউটিস্তা। সিনেমার নাম দ্য রেকিং ক্রু। এ সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজন। গীতিকার হলি হ্যাম্বারস্টন ফিরছেন নতুন সুরের সঙ্গে। তার নতুন গান টু লাভ সামবডি প্রকাশিত হয়েছে। সে সম্পর্কে এই বিস্তারিত ক্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ড থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরবো আগামী সপ্তাহে নতুন সব গসিপ আর গ্ল্যামার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিনোদনের সাথেই থাকুন।